ডক্টর ইউনূসকে আমি বলছি, আপনি জাতির সাথে বেইমানি করতে পারেন না। আপনি সমগ্র জাতিকে সমুদ্রে ভাসিয়ে দিয়ে গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংকের এবং নিজের আত্মীয় স্বজন, পরিচিত জনদেরকে সুবিধা দিয়ে 1 বছর আনন্দে কাটিয়ে আপনি একটা তামাশার নির্বাচন দিয়ে আপনি জাতিকে বিপদে ফেলে আপনি আবার বিদেশে চলে যাবেন। কার কাছে ক্ষমতা হস্তান্তর করে যাবেন? সেই বিএনপির কাছে, যেই বিএনপির অর্ধেক নেতারা ভারতের কাছে বিক্রি হয়ে গেছে, যেই বিএনপি ডক্টর ইউনূস এবং এই উপদেষ্টা সরকার আসার পরপরই চুপ্পুকে সরানোতে বাধা দিয়েছে, আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেওয়ায় বাধা দিয়েছে, জাতীয় পার্টিকে নিষেধ করায় বাধা দিয়েছে, সংস্কার করায় বাধা দিয়েছে। এনসিপির তোমরা ডানে বামে বিভক্ত হয়ে লাফালাফি না করে, চিৎকার করে করে বক্তৃতা না দিয়ে জামাতের সাথে তোমরা একসাথে দাঁড়িয়ে যাও, রাজনীতি ভুলে যাও। নির্বাচন পরে আগে দেশ রক্ষা করো। হাসিনার এবং ভারতের রেখে যাওয়া এইসব এজেন্টদের কাছ থেকে, এইসব সেনা প্রধানদের কাছ থেকে, এইসব সিভিল প্রশাসনের কাছ থেকে, আসিফ নজরুলদের কাছ থেকে দেশকে রক্ষা করো আগে। ডক্টর ইউনূসের ব্যর্থতা হচ্ছে উনি এনজিওর নীতিতে চলছেন। এই সেনা প্রধানের সকল অন্যায় অপরাধ জানার পরেও উনি মুখে কিছু বলছেন না, কারণ উনি এনজিও নীতিতে চলছেন। কাজও করবেন না, কিছু বলবেনও না। এখানে কিন্তু ডক্টর ইউনূসও জাতির সাথে বেইমানি করেছেন এবং করছেন, কারণ উনি এই জাতিকে স্বপ্ন দেখিয়ে এই স্থানে আজকে প্রধান উপদেষ্টা হিসাবে বসেছেন। কিন্তু কোন অধিকারে, কোন সাহসে উনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে জাতির সাথে তামাশা করে জাতিকে বিপদে ফেলে দিয়ে চলে যাবেন? কার কাছে ক্ষমতা হস্তান্তর করে যাবেন? সেই বিএনপির কাছে, যেই বিএনপির অর্ধেক নেতারা ভারতের কাছে বিক্রি হয়ে গেছে, যেই বিএনপি ডক্টর ইউনূস এবং এই উপদেষ্টা সরকার আসার পরপরই চুপ্পুকে সরানোতে বাধা দিয়েছে, আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেওয়ায় বাধা দিয়েছে, জাতীয় পার্টিকে নিষেধ করায় বাধা দিয়েছে, সংস্কার করায় বাধা দিয়েছে। এমনকি ভারতের খসড়ায় তৈরি করা ডক্টর কামালের লেখা 72-এর সংবিধান, যেই সংবিধান তৈরি করা হয়েছিল ভারতের খসড়ায়, ভারতের স্বার্থ রক্ষা করতে, যেন বাংলাদেশ কোনোদিন কোমর সোজা করে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই সংবিধান এই বিএনপি পরিবর্তন করতে রাজি হচ্ছে না বা দিচ্ছে না। যেই ভারত 71-এর স্বাধীনতা যুদ্ধের আগে মুক্তিযুদ্ধের চেতনার ষড়যন্ত্রের স্ক্রিপ্ট পুরা লিখে ফেলেছিল, তারপরে স্বাধীনতা যুদ্ধের সূচনা করেছে। মুক্তিযুদ্ধের চেতনা শব্দটাকে এমন একটা শক্তিশালী শব্দে হিসাবে তৈরি করেছিল ভারতের যেন এই মুক্তিযুদ্ধের চেতনাকে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সব কেড়ে নেওয়া যায় এবং বাংলাদেশিদের শোষণ করে খাওয়া যায়। এবং গত 54 বছর তাই করেছে। ভারতের তাদের প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা একটা টেক্সট বুক সফলতা হিসাবে প্রতিটা কোর্সে প্রশিক্ষণে শেখানো হয়। বাংলাদেশের সফলতাকে তাদের রয়ের গোয়েন্দার সফলতা হিসাবে দেখানো হয়। অত্যন্ত লজ্জাজনক। আজকে সমগ্র বাংলাদেশ, আজকে বাংলাদেশিরাই মির্জাফর। ভারতের শয়তানের কার ক্ষমতা ছিল আমাদের ক্ষতি করার, যদি দেশের ভিতরে মির্জাফর না থাকতো? তাই ডক্টর ইউনূসকে আমি বলছি, আপনি জাতির সাথে বেইমানি করতে পারেন না। আপনি সমগ্র জাতিকে সমুদ্রে ভাসিয়ে দিয়ে গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংকের এবং নিজের আত্মীয় স্বজন, পরিচিত জনদেরকে সুবিধা দিয়ে 1 বছর আনন্দে কাটিয়ে আপনি একটা তামাশার নির্বাচন দিয়ে আপনি জাতিকে বিপদে ফেলে আপনি আবার বিদেশে চলে যাবেন, বিদেশিদেরকে, পশ্চিমাদের আপনার 3-0 গল্প শোনাতে। 86 বছর হয়েছে, কি হয়েছে আপনাকেও ছাড়া হবে না। আপনি যদি জাতিকে বিপদে ফেলে যান, আপনার গ্রামীণ ব্যাংক এবং আপনার গ্রামীণ ফোন বাংলাদেশে টিকতে দেওয়া হবে না। সুতরাং যেই ওয়াদা করে, যেই স্বপ্ন দেখিয়ে আপনি এই চেয়ারে বসেছেন, এই চেয়ারে বসে থাকেন এবং এই চেয়ারে বসে কাজ করেন এবং বাকি উপদেষ্টাকে কান ধরে কাজ করেন। আসিফ নজরুলকে লাথি মেরে বের করেন। যদি বের করতে না পারেন, জাতির সামনে ভাষণ দেন। সেনাপ্রধান 2 দিন পরে পরে সেনাবাহিনীর সকল সদস্য ভাষণ দেয়, আপনি
সেই মুহূর্তে প্রয়োজন আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, নাম ধরে বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার আমাকে কাজ করতে দিচ্ছে না, আমি এই সংস্কার করতে চাচ্ছি, সেনাপ্রধান জেনারেল ওয়াকার করতে দিচ্ছে না, আমি আসিফ নজরুলকে বরখাস্ত করেছি, এই দেখুন চিঠি আমার স্বাক্ষর করা, কিন্তু সেনাপ্রধান তাকে যেতে দিচ্ছে না। আমি আল্লাহর রহমতে আল্লাহর নাম নিয়ে বলছি, লক্ষ কোটি জনতা আপনার পাশে দাঁড়িয়ে যাবে। আপনার যা ইচ্ছা, আপনি যেই সংস্কার করতে চান, আপনার সেই আদেশ যেন পালিত হয়, তা বাস্তবায়ন করার জন্য কোটি বাংলাদেশি আপনার পাশে দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ। করে দেখান, বাংলাদেশে আর কোনো মির্জাফরি করতে দেওয়া যাবে না, সেইটা সেনানিবাস থেকে হোক আর সেনানিবাসের বাইরে থেকে হোক। সিভিল প্রশাসন থেকে যারা করবে তাদেরকে ঘাট ধরে রাস্তায় নামিয়ে নিয়ে আসুন। বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলছি, আপনারা দল মত ধর্ম নির্বিশেষে সবাই আল্লাহর ওয়াস্তে এক হয়ে যান। এনসিপির তোমরা ডানে বামে বিভক্ত হয়ে লাফালাফি না করে, চিৎকার করে করে বক্তৃতা না দিয়ে জামাতের সাথে তোমরা একসাথে দাঁড়িয়ে যাও, রাজনীতি ভুলে যাও, নির্বাচন পরে, আগে দেশ রক্ষা করো। হাসিনার এবং ভারতের রেখে যাওয়া এইসব এজেন্টদের কাছ থেকে, এইসব সেনাপ্রধানদের কাছ থেকে, এইসব সিভিল প্রশাসনের কাছ থেকে, আসিফ নজরুলদের কাছ থেকে দেশকে রক্ষা করো আগে। জামাতে ইসলাম রাজনীতি বুঝে না, কিন্তু তারা মানুষ ভালো, তারা মানুষ খারাপ না। তাদের সাথে একত্রে বসো, সেখানে কোনো রাজনীতির আলাপ করো না। বিএনপির যারা 16 বছর ভুগেছে, তৃণমূলের কর্মীরা যারা 16 বছর ধান খেতে ঘুমানোর মানে কি, এবং পুলিশের দৌড়ানো খেয়ে, জঙ্গলে ঘুমিয়ে খেয়ে না খেয়ে থেকে বাবা মা হারানো, ভাই বোন মরে যাওয়া, বাড়ি ঘর সব হারানোর যারা ব্যথা যাদের মনে আছে, সেই সব ছেলে মেয়েদেরকে তোমাদের সাথে ডাকো, তাদেরকে বলো যে আপনারা আমাদের একই দেশের ভাই ভাই। আপনি যেই রাজনৈতিক দল করেন ইচ্ছা, আপনার এনসিপিতে অংশগ্রহণ করতে হবে না, জামাতে অংশগ্রহণ করতে হবে না, আপনি বিএনপি ভালোবাসেন, বিএনপিতেই থাকেন, কিন্তু আপনার ভারতের মির্জাফর, ওই রয়ের মির্জাফর, যেই সব বিএনপির নেতারা আছে, তাদের কোনো কথা শুনবেন না। তাদের কথা না শুনে, তাদেরকে অগ্রাহ্য করে আপনারা সবাই একমতে এক স্টেজে এসে বসে যান দেশ রক্ষায়। সেনাপ্রধান যতক্ষণ পদত্যাগ না করবে আমরা রাস্তা ছাড়বো না। আর আজকে যদি বিএনপির প্রতিটা সমর্থক যদি আজকে সরে দাঁড়ায়, যে বিএনপির ভিতরের সংস্কার না হলে, বিএনপির ভারতের যারা দালাল আছে তাদেরকে না সরালে আমরা ততদিন বিএনপিতে যোগদান দিব না। আর বিএনপির কর্মী ছাড়া, তারেক রহমান নিয়ে আর বিএনপির নেতাদেরকে দিয়ে বিএনপির কোনো শক্তিই নাই, কোনো রাজনৈতিক দলও নাই, বিএনপির কোনো শক্তিও নাই। তার মানে কি দাঁড়ালো? যদি তারেক রহমান বিএনপিতে না থাকে, বিএনপির বর্তমান নেতারাও যদি না থাকে, কিন্তু বিএনপির এইসব কর্মী, লক্ষ কোটি কর্মী যদি থাকে, তারপরও কিন্তু বিএনপি বেঁচে থাকবে, বিএনপি টিকে থাকবে। তাদের মাঝখান থেকে একদিন নেতৃত্ব তৈরি হবে, এবং বিএনপি সময় লাগলো এক সময় নেতৃত্বের, যখনই পয়সার এবং বাইরের দেশের কোনো প্রভাব থাকবে না, তখন সততার সাথে সেই নেতৃত্বে সামনে এগিয়ে চলবে। সুতরাং আপনাদের প্রয়োজন ওইসব নেতাদের আপনাদেরকে প্রয়োজন। আর কিন্তু আপনারা নিজেদের উপর রাস্তা হারিয়ে নেতাদের পিছনে ছুটে বেড়ান, তাদেরকে সকাল বিকাল বালতি দিয়ে তেল ঢালেন, আপনারা মনে করেন তারাই আপনাদের ভবিষ্যৎ এবং তারাই আপনাদের বিধাতা এবং ভবিষ্যৎ নির্ধারক। কিন্তু আপনারা ভুলে যান যে আপনারা ছাড়া তাদের কোনো 2 পয়সা দাম নেই। তাই আমি আমার ভিডিও আর বেশি লম্বা করতে চাই না। আমি সেনা, ছাত্র, জনতা, উপদেষ্টা সরকার সকলের দৃষ্টি আকর্ষণ করছি, দেশে আমি আগেও সতর্ক করেছি, আজকে থেকে 5-6 মাস আগে সতর্ক করেছি যে এই বছরের শেষের দিকে আমার পোস্ট এইভাবে ছিল যে জনগণ সিট বেল্ট বাঁধুন, এই বছরের শেষের দিকে খুব খারাপ সময় আসছে, সেই সময় কিন্তু খুব কাছে। শেষ একটা ধাক্কা দিবে আওয়ামী সন্ত্রাসীদেরকে পুনর্বহাল করার জন্য। ইনশাল্লাহ কোনোদিনই সফল হবে না। তবে আপনারা যত বেশি সচেতন হবেন এবং প্রোঅ্যাক্টিভ হবেন, মানে আগে থেকে নিজেরা সচেতন থাকবেন, ঢাল তলোয়ার হাতে নিয়ে রাস্তায় থাকবেন, তখন কিন্তু ওই রক্তক্ষয় থেকে বাঁচা যাবে। বাংলাদেশে সেই রক্তক্ষয় করতে পারবে না।
কিন্তু যেই ষড়যন্ত্র চলছে, বাংলাদেশে একটা বড় ধরনের রক্তক্ষয় করে এই উপদেষ্টা সরকারকে সারা দুনিয়ার সামনে দুর্বল দেখিয়ে এবং ব্যর্থ দেখিয়ে একটা ফোর্স নিয়ে মাঠে নেমে আবার আওয়ামী লীগকে নামানো। এবং একই সাথে আমরা শুনেছি যে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করে, প্রধান বিচারপতি যেহেতু ডিসেম্বরে খুব সম্ভবত উনি অবসরে যাচ্ছেন, তার আগেই যেন উনি অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে ডক্টর ইউনূসকে সরিয়ে দিয়ে উনি অন্তর্বর্তী সরকার হন এবং আওয়ামী লীগকে যেন নির্বাচনে আসার সুযোগ দেন, যেন আওয়ামী লীগ সুই হয়ে ঢুকে কুড়াল হয়ে বেরোতে পারে, আবার দেশ দখল করতে পারে। এবং বর্তমান যে বিচারপতি আছেন এবং ওনার যেই উচ্চ পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড আমি জানি, তাতে আমার মনে হয় না ওই রাস্তার অসভ্য বদমাশ খায়রুল হকের মতো উনি কোনো ষড়যন্ত্রে উনি রাজি হবেন, বা কারোর বাইরের অথবা আভ্যন্তরীণ কোনো প্রভাবে উনি কোনো খারাপ কাজে, দেশ বিরোধী কাজে, জনতার বিরোধী কোনো কাজে উনি রাজি হবেন বলে আমার মনে হয়।